কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাগুলি, ভারতের হামলায় বেসামরিক মানুষ হতাহতে ক্ষোভে ফুঁসছে পাকিস্তানিরা। চীনা এয়ার ডিফেন্সের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। চাঁপাইনবাবগঞ্জের সংঘর্ষে বাড়ছে ককটেলের ব্যবহার, সীমান্ত দিয়ে চোরাই পথে আসছে কাঁচামাল বলছে বিজিবি। গান পাউডার দিয়ে তৈরি করা হয়, যা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে। ইতিপূর্বেও আমাদের 59 বিজিবি কর্তৃক আমরা বিপুল পরিমাণ বিস্ফোরক আটক করেছি। ৬৫ বছরেও ড্রেজিং হয়নি কাপ্তাই লেকের, বিভিন্ন পয়েন্টে জেগে উঠছে ডুবোচর। রাঙামাটির ৬ উপজেলায় লঞ্চ চলাচল বন্ধের উপক্রম। পানি শুকানে ট্রলার চালাইতে পারতাছি না। পথের মধ্যে বিভিন্ন জায়গায় চর জেগে গেছে, বিভিন্ন জায়গার মধ্যে লঞ্চ টিকে যায়। আমরা বারবার সরকারের কাছে আবেদন করার পরেও কোনো ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নিচ্ছে না। বর্ষার আগেই করালগ্রাসী যমুনা নদী, মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় তীব্র হচ্ছে ভাঙন, সহায় সম্বল হারানোর আতঙ্কে মানুষ। এখন পানি বাড়ে নাই, এখনই সব ভাইঙে পড়তেছে। তারপর ধরেন আমাদের বাড়ির নিকটে হইলে আমাদের নদী, ফেলে নিয়ে এই বাড়ি যদি ভেঙে যায় আমরা কোথায় যা দাঁড়াবো। ঝুট কাপড়েই স্বাবলম্বী বগুড়ার আদমদীঘির অসংখ্য পরিবার, তাঁত ও হ্যান্ডলুম শিল্পে বাড়ছে যন্ত্রের ব্যবহার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ব্যাপক গুলি চালিয়েছে পাকিস্তান, পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ভারত। পুঞ্চ ও রাজৌরি জেলায় হয়েছে পাল্টাপাল্টি গোলাগুলি। সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে কৃষ্ণা, ঘাতি, শাহপুর, মানকোট, লাম, মাঞ্জাকোট ও গভীর ব্রাহ্মণা এলাকায়। এছাড়া বারমুল্লা ও কুপওয়ারার দুটি সেক্টরেও হয়েছে গোলাগুলি। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে বুধবার রাতে প্রাণ হারিয়েছে আরও এক ভারতীয় সেনা। নিহতের নাম দীনেশ কুমার। ভারতের মিসাইল হামলার জবাবে বুধবার দিনভরই সীমান্ত এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। নিরপরাধ শহীদদের রক্তের বদলা নেবে পাকিস্তান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। বলেন, পাকিস্তানে মিসাইল হামলার মাসুল গুনতে হবে ভারতকে। দিল্লি কাপুরুষের মতো রাতে হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন। এর আগে পাকিস্তানের পার্লামেন্টেও কথা বলেন তিনি। জানান, উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে যথাযথ উপায়ে জবাব দেয়া হবে ভারতকে। নিজ দেশে সেনাবাহিনীর ব্যাপক প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। বলেন, ভারত সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা চালালেও ঠেকিয়ে দিয়েছে তাদের সেনারা। ভারত চরম একটি ভুল করেছে এবং এর মাসুল তাদের দিতে হবে। তারা ভেবেছে আমরা পিছপা হব, কিন্তু তারা ভুলে গেছে আল্লাহর রহমতে আমরা সাহসী জাতি, নিজেদের লক্ষ্যে অটল আমরা। ভারত একটি কাপুরুষ শত্রু, নিরপরাধ মানুষকে টার্গেট করে শক্তিমত্তা দেখাতে চায়। পাকিস্তান জানে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়। ভারত পাকিস্তান একে অপরকে জবাব দিয়েছে, তাই এবার তারা থামতে পারে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে দুই দেশের সংঘাতকে ভয়াবহ আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। অবিলম্বে যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতি আহ্বান জানান ট্রাম্প। প্রয়োজনে সহায়তায় প্রস্তুত আছেন বলেও জানান। ট্রাম্প বলেন, দুই দেশের সাথে সুসম্পর্ক রয়েছে তার, তাই তিনি চান এখনই যুদ্ধ বন্ধ হোক। এটা খুবই ভয়ঙ্কর। আমার দুই দেশের সাথেই সুসম্পর্ক রয়েছে, দুপক্ষকেই খুব ভালোভাবে চিনি। আমি চাই তারা বিষয়টি মিটমাট করে ফেলুক, একে অপরকে জবাব দিয়ে ফেলেছে, তাই এখন তারা থামতে পারে। আমি যদি কোনো সহায়তায় আসতে পারি তা করব। ভারতের অপারেশন সিন্দুরে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় পাকিস্তান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের দাফন এবং শেষকৃত্যের পাশাপাশি তাদের স্মরণে চলছে শোক। এই অবস্থায় হামলার যথাযথ জবাব দিতে পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে আহ্বান তাদের।
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তান জুড়ে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিহতদের এক নজর শেষ দেখা দেখতে ভিড় জমান স্বজন ও এলাকাবাসী। অংশ নেন তাদের জানাজায়। রাতের আধারে চালানো এক আকস্মিক হামলায় হারাতে হবে পরিচিত জনদের, তা ভাবতে পারেননি কেউই। চোখের সামনে মৃত্যু দেখেছেন তারা, তাই শোকের পাশাপাশি ক্ষোভও রয়েছে তাদের। পাকিস্তানের সেনাবাহিনীকে এই আশ্বাস দিতে চাই, আজাদ কাশ্মীরের মানুষ থেকে শুরু করে পুরো পাকিস্তান আপনাদের পাশে আছে। ভারত আজাদ কাশ্মীরের সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করলেও টার্গেট ছিল নানা বেসামরিক স্থাপনা, বাদ যায়নি মসজিদ, এমনকি স্কুলও। এখনও আতঙ্কে এলাকাবাসী। গত রাতে ওরা একটা মসজিদে হামলা চালিয়েছে। তখন মসজিদে একজন ইমাম ছাড়াও ছিলেন এক খাদেম আর এলাকার একজন মানুষ। সবাই শহীদ হয়েছেন। আল্লাহ যেন তাদের শাহাদত কবুল করেন। মসজিদের ঠিক পেছনেই আমাদের বাসা। মাঝরাতে হঠাৎ হামলা হয়। স্কুলটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন শিশুরা ভয়ে আছে। স্কুলের ছাদ ভেঙে পড়েছে, জানালাগুলো চূর্ণ বিচূর্ণ, দরজা আসবাবপত্র সব ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় হতাহতদের স্বজনদের দাবি হামলার পাল্টা জবাবের। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। পেহেলগামে হামলার জবাব দিতে পাকিস্তানে অপারেশন সিন্দুর পরিচালনার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। অভিযানের এই নাম কেন দেয়া হচ্ছে তা নিয়েও রয়েছে নানা কৌতূহল। জানা যায়, নারীর সিঁদুরে আঘাতের জবাব দিতেই এই নামকরণ। নারী শক্তির জানান দিতে দুর্ধর্ষ এই অভিযানের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় দুই নারী সেনা কর্মকর্তা সোফিয়া কুরেশি ও ভৌমিকা সিংকে। সুপ্রভাত দেবিयों और सज्जनों। মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপারেশন সিন্দুর এখন টপ ট্রেন্ডিংয়ে। সেই সাথে আলোচিত আরও দুই নাম, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভৌমিকা সিং, যারা এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। অপারেশন সিন্দুরের আদ্য পান্ত নিয়ে বিশ্ব মিডিয়াকে ব্রিফ করেন এই দুই নারী সেনা। তাদের বাচনভঙ্গি এবং ব্যক্তিত্বের প্রশংসায় ভাসছে সামাজিক মাধ্যম। 9 टेररिस्ट कैंप्स को টার্গেট किया गया। নির্ভুল গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে সন্ত্রাসীদের ঘাঁটি চিহ্নিত করা হয়। এই সন্ত্রাসীদের প্রত্যেকেই সীমান্তে সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিল। অপারেশন সিন্দুরে পাকিস্তানের কোনো সেনা ঘাঁটিতে আঘাত করা হয়নি। এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে। ইনডক্ট্রিনেশন সেন্টার্স যতটুকু সংযম প্রদর্শন করা সম্ভব ছিল ভারত তা করেছে, কিন্তু পাকিস্তান যদি পরিস্থিতি আরো উত্তপ্ত করতে পূর্ণাঙ্গ হামলা চালায়, সেটা প্রতিহত করার জন্য প্রস্তুত ভারতের সামরিক বাহিনী। ৩৫ বছর বয়সী মুসলিম ধর্মাবলম্বী সোফিয়া কুরেশির ঝুলিতে রয়েছে যুগান্তকারী সব সাফল্য। ২০১৬ সালে ১৮টি দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন সোফিয়া। পুনেতে অনুষ্ঠিত ওই সামরিক মহড়া ছিল ভারতের মাটিতে আয়োজিত সবচেয়ে বড় বিদেশি সামরিক মহড়া। অপারেশন সিন্দুরের আরেক নারী নেতৃত্ব উইং কমান্ডার ভৌমিকা সিং। ছোটবেলা থেকেই যার ইচ্ছা ছিল আকাশে ওড়ার। স্কুলে পড়ার সময়ে যোগ দিয়েছিলেন ন্যাশনাল ক্যাডেট কর্পসে। ২০১৯ সালে স্থায়ীভাবে বিমান বাহিনীর ফ্লাইং ব্রাঞ্চে যোগ দেন তিনি। সনাতন ধর্মাবলম্বী নারীরা সিঁথিতে সিঁদুর পরে বিয়ের চিহ্ন বহন করেন। কিন্তু গেল এপ্রিলে পেহেলগামের সন্ত্রাসী হামলায় শুধু পুরুষ পর্যটকদের হত্যায় মুছে যায় বহু নারীর মাথার সিঁদুর। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদের সদ্য বিয়ে হয়েছিল। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। মধ্যরাতে হঠাৎ হামলা, ভারত চালায় অপারেশন সিন্দুর, টার্গেট পাকিস্তান সীমান্ত। এরপরই আলোচনায় উঠে আসে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার S-300 এর আদলে বানানো এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষায় আধুনিকতা আনতে। তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এই সিস্টেম কতটা কার্যকর, এখন ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই। বুধবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ভারত অপারেশন সিন্দুর চালানোর পর দিল্লির কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এরপর থেকে আলোচনায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9। আসলে যুদ্ধের ময়দানে এই সিস্টেমের সক্ষমতা কতটা?
HQ-9 মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে মিসাইল ছুটতে সক্ষম। একটি সিস্টেমে থাকে 6 বা তার চেয়ে বেশি ট্রাক, আর এক একটি ট্রাকে থাকে 4টি করে মিসাইল কন্টেইনার। প্রতিটি মিসাইলের ওজন প্রায় 2 টন, দৈর্ঘ্য 6.8 মিটার। শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল ও ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম প্রতিরক্ষা সিস্টেমটি। HQ-9 থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত। 200 কিলোমিটার দূরত্ব ও 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম এ ক্ষেপণাস্ত্রগুলো। HQ-9 সিস্টেমে আছে HT-233 নামের একটি শক্তিশালী রাডার। 120 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম এটি। একসাথে প্রায় 100টি লক্ষ্য ট্র্যাক করতে পারে এই রাডার। সক্ষম একই সময়ে 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোয়। 1980-এর দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ হাতে নেয় চীন। 2009 সালে চীনের 60তম বার্ষিক সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যে আনা হয় এ যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম ও রাশিয়ার S-300 সিস্টেমের অনুকরণে তৈরি করা হয় এ প্রতিরক্ষা ব্যবস্থা। চীনের তৈরি HQ-9 সিস্টেম পাকিস্তানের প্রতিরক্ষায় কোনো কাজেই আসেনি, এমনটি দাবি করেছে ভারত। এ নিয়ে ভারতীয়দের ট্রোলিংয়ের শিকারও হচ্ছে পাকিস্তান। বলা হচ্ছে বন্ধুদেশ চীন ঠকিয়েছে তাদের। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে বাড়ছে ককটেলের ব্যবহার, ঘটছে হতাহতের ঘটনা। আধিপত্য বিস্তার, রাজনৈতিক কর্মসূচি, কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ, এমনকি জেলার বাইরে বিক্রির জন্য তৈরি করা হচ্ছে হাত বোমা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে বোমা বানানোর কাঁচামাল চোরাই পথে আসছে ভারত থেকে। জড়িতদের গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবারও জড়াচ্ছে অপকর্মে। চাঁপাইনবাবগঞ্জ সদরের বারোঘরিয়া বাজারে সম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে একের পর এক ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। জনপ্রতিনিধির পাশাপাশি আহত হন সাধারণ কয়েকজন মানুষও। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রায়ই ব্যবহার হয় ককটেল বা হাতবোমা। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে কিশোর গ্যাংয়ের হাতে তুলে দেয়া হচ্ছে এসব বোমা। চরাঞ্চলেও সংঘর্ষে বাড়ছে ককটেলের ব্যবহার, ঘটছে হতাহতের ঘটনা। ককটেল বিস্ফোরণ করেছে 6টা কি 7টা, মানে আতঙ্ক হয়ে বাজার ছত্রভঙ্গ হয়ে গেছে, ধুমায় অন্ধকার হয়ে গেছে। গেট লাগার সাথে সাথে বোমা ছেড়েছে, তখনকে কাজ কিন্তু ছিটে চলে গেছে, একটু লেগে আমি বেঁচে গেছি। প্রতিপক্ষের সাথে দুশ্মনী থাকলে মারার লেগে সেটা ওরা দুপক্ষ এক জায়গাতে ভিড়াভিড়ি করার লেগে বোমগুলা ব্যবহার করে। এই তো হ্যাঁ, তৈরি করে বোমগুলা। সীমান্তবর্তী জেলা হওয়ায় প্রতিবেশী দেশ থেকে সহজেই মিলছে বিস্ফোরক দ্রব্য। শিবগঞ্জের চকপাড়া, তেলকুপি, কিরণগঞ্জ, সিংনগর ও জমিনপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আসছে বোমা বানানোর কাঁচামাল। পরবর্তীতে জেলার বিভিন্ন স্থানে তৈরি হয় হাতবোমা। বিস্ফোরক দ্রব্য বা যে কোনো অবৈধ মাল এগুলা ইন্ডিয়া থেকে সাপ্লাই হয়। এইগুলা বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষই তৈরি করে। যেখানে যখন প্রয়োজন হয় মারামারি করার, জমি দখল করার, কোনো টেন্ডারবাজি, জনপ্রতিনিধি যারা তারা এগুলা করার জন্য উদ্বুদ্ধ হয় বা তারকে নির্দেশে হয়, একমাত্র তারকে নিজের প্রভাবকে বিস্তার করার জন্য তারা এটা করে। অভিযান চালিয়ে মাঝে মধ্যেই ককটেল সহ বিস্ফোরক জব্দ করছে বিজিবি। তারপরও সীমান্ত পথে ঠেকানো যাচ্ছে না বোমা তৈরির কাঁচামাল প্রবেশ। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন এসব বোমা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে। ককটেলটা তৈরি করতে হলে দেশীয় গান পাউডার দিয়ে তৈরি করা হয়, যা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে। ইতিপূর্বেও আমাদের 59 বিজিবি কর্তৃক আমরা বিপুল পরিমাণ বিস্ফোরক আটক করেছি। বিস্ফোরক মামলা কিন্তু এখানে অনেক আছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য এদেরকে আটক করা যেমন জরুরি, তেমনি এদেরকে জেলে রাখাও জরুরি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা খুব দ্রুত আবার বেরিয়ে আসছে, জামিনে বেরিয়ে আসছে। এটি একটি সমস্যা। পুলিশের হিসাবে চলতি বছর জেলায় ককটেল বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়েছে, সেই খবর জানাবেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু যোগ দিচ্ছেন মগবাজার থেকে। টিপু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন র্যালি কি শুরু হয়েছে এবং আজকে কি কি কার্যক্রম করার কথা রয়েছে, একটু বিস্তারিত জানাবেন।
দেখতেই পাচ্ছেন যে র্যালি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং রেড ক্রিসেন্টের সদস্য যারা আছেন, কর্মীরা আছেন, তারা কিন্তু আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস দিবস উপলক্ষে আজকের যে তাদের নির্ধারিত র্যালি, সেই র্যালিটি এখন করছেন। এই র্যালিটি মগবাজারে তাদের যে ঢাকায় তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে শুরু হয়েছে এবং এখান থেকে হলি ফ্যামিলি হসপিটাল পর্যন্ত তারা র্যালি করবেন এবং এরপরে একটি আলোচনা সভা আছে তাদের এবং তারপরেই মূলত তারা তাদের এই র্যালিটি এবং আজকের দিনের কার্যক্রম শেষ করবেন। জানিয়ে রাখি যে রেড ক্রিসেন্টের যিনি আন্দোলনের যিনি পথিকৃৎ এবং এই আন্দোলন যিনি শুরু করেছিলেন হেনরি ডোনাল্ড, তার জন্মদিন আজ 8ই মে এবং সেই জন্মদিনকে উপলক্ষ করেই কিন্তু সারা বিশ্বব্যাপী বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস এবং রেড ক্রিসেন্ট এই দিবসটি পালন করা হয়ে থাকে। আপনি দেখতেই পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, তিনিও কিন্তু এই আজকের যে র্যালিটি আছে সেই র্যালিতে অংশ নিচ্ছেন এবং কয়েকশো বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছেন এবং আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত তারা এই র্যালির মাধ্যমে মানবতার সেবায় যাতে তরুণ প্রজন্ম নিয়োজিত হয় সেই বার্তাটি তারা পৌঁছে দিতে চান। র্যালিটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং আপনি দেখতেই পাচ্ছেন এবং এই র্যালিতে কিন্তু শুধু যে রেড ক্রিসেন্টের কর্মীরা অংশ নিচ্ছেন তা না, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তারা অংশ নিচ্ছেন, মানবাধিকার কর্মী যারা আছেন তারা অংশ নিচ্ছেন এবং সারা দিনব্যাপী কিন্তু তাদের নানান কার্যক্রমের মধ্য দিয়ে এই যে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবসটি আছে সেই দিবসটি তারা পালন করবেন। ধন্যবাদ টিপু সেই খবরাখবর জানানোর জন্য। কৃত্রিমভাবে তৈরির ৬৫ বছরেও ড্রেজিং হয়নি কাপ্তাই হ্রদ, ফলে ধীরে ধীরে ভরাট হয়ে হ্রদের বুক চিরে জেগে উঠছে ডুবোচর। পানি কমে যাওয়ায় ৬ উপজেলার সাথে লঞ্চ যোগাযোগ বন্ধের উপক্রম। ড্রেজিংয়ের প্রস্তাব বছরের পর বছর ফাইলবন্দি হয়ে পড়ে আছে মন্ত্রণালয়ে। প্রতি বছর শুষ্ক মৌসুমে বিশেষ করে মার্চ থেকে কাপ্তাই হ্রদে পানি কমে গেলে এভাবেই জেগে ওঠে ডুবোচর। ব্যাহত হয় নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন। মূলত জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য আহরণ, পর্যটন, জলপথে যাতায়াত ও বনজ সম্পদ আহরণের জন্য নির্মিত হয়েছিল কাপ্তাই বাঁধ। কিন্তু ৬৫ বছরেও ড্রেজিং না হওয়ায় হুমকির মুখে নাব্য। ৩ ঘন্টা ৪ ঘন্টা লাগতো আর কি, এখন প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগে। পানি শুকনার কারণে বিভিন্ন জায়গায় বাইরে যাইতেছে। ড্রেজিং করা হয়, মাটি যদি এখান থেকে একটু সরিয়ে ফেলা হয় তাহলে এই যাত্রাটা সহজ হবে। পানিপথে যাতায়াতের জন্য যদি পানিটাই না থাকে তাহলে তো আমাদের বিভিন্ন কষ্টের সাথে যুদ্ধ করতে হয়। তো আগে দেখা যাচ্ছে আমরা 120 টাকা বা 150 টাকার মধ্যে চলে যেতে পারতাম সদরে, এখন মোটামুটি 300 টাকার কাছাকাছি লেগে যায়। রাঙামাটির 10 উপজেলার মধ্যে 6 উপজেলার মানুষ চলাচল করে নৌপথে। হ্রদে পানি কমে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পথে। নদী ভরাট হয়ে গেছে, আজকে প্রায় 10-15 বছর ধরে এভাবে যাচ্ছে। আমরা বারবার সরকারের কাছে আবেদন করার পরেও কোনো ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরকলে বাজে, বরকলের উপরে কলাবনিয়া বাজে, বাজি যায়। লঞ্চ পথের মধ্যে বিভিন্ন জায়গায় চর জেগে গেছে, বিভিন্ন জায়গার মধ্যে লঞ্চ টিকে যায়। টলার বাইরে জায়গা মানে পানি শুকানে টলার চালাইতে পারতাছি না। প্রতি বছর বিশেষ ড্রেজিং ও খননের কথা শোনা গেলেও তা আলোর মুখ দেখে না। প্রস্তাব ফাইলবন্দি পড়ে আছে মন্ত্রণালয়ে। সমাধান হবে যদি ড্রেজিংটা করা যেতে পারে। এই ড্রেজিং যাতে সুষ্ঠুভাবে হয় এবং সকল পয়েন্টে যাতে ড্রেজিং হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট কাজ করছে। ৬৫ বছর আগে ১৯৬০ সালে কৃত্রিমভাবে নির্মিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এই হ্রদ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম আবির্ভাব দিবস। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের অন্যতম এই নায়কের।
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জগৎ ছিল নানা বর্ণ, মানসিকতা ও চেতনায় ভরপুর। তাই তো নিঃসঙ্গতার প্রতিচ্ছবি চারুলতা, সামাজিক বেড়াজাল ভেঙে আত্মসচেতন হয়ে ওঠা বিনোদিনী কিংবা গোড়া উপন্যাসের স্বদেশপ্রেম ও জাতিসত্তার পরিচয়ে জর্জরিত পুরুষের মধ্যে আজও পাঠক খুঁজে ফেরে নিজেদের। বাংলার মাটিতে যেমন তার কদর, তেমনি বিশ্ব দরবারেও সমানভাবে ছড়িয়ে আছে তার দীপ্তি। সাহিত্যে অবদানের জন্য 1913 সালে নবজাগরণের এই পুরোধাকে ভূষিত করা হয় নোবেল পুরস্কারে। দিনটি উদযাপনে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা আয়োজন। দর্শক, যেমনটি বলছিলাম, বিশ্বকবির জন্মজয়ন্তীর খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে সিরাজগঞ্জ এবং কুষ্টিয়ায়। কিন্তু শুরুতে যাচ্ছে সিরাজগঞ্জে। শাহজাদপুরের কাছারি বাড়ি থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, রবীন্দ্র জয়জয়ন্তীর আয়োজন সম্পর্কে একটু জানাবেন, কি কি কার্যক্রম আছে সেখানে একটু জানাবেন বিস্তারিত। ছোয়া, আসলে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জের শাহজাদপুর কাচারি বাড়িতে চলছে নানা আয়োজন। অর্থাৎ সকাল থেকে শুরু হয়েছে সেই আয়োজনের বেশ কিছু অংশ। অর্থাৎ সকাল 10টা নাগাদ মূল অনুষ্ঠান শুরু হবে, এখানকার অতিথি আসবে, তারপর কিন্তু উদ্বোধনের মধ্যে দিয়ে আয়োজন চলবে মোট 3 দিন ব্যাপী। আসলে কি কি আয়োজন থাকছে সেটি জানতে একটু আমরা কথা বলতে চাচ্ছি এখানকার যিনি কাস্টোডিয়ান রয়েছেন তার সাথে কথা বলছি। 3 দিন ব্যাপী আপনাদের এখানে কি কি আয়োজন থাকছে? ধন্যবাদ। সাহিত্যে দক্ষিণ এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথের পদচারণায় মুখর ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী এই শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে অন্যান্য বারের মতো এবারও 3 দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করা হবে। আজ সকাল 10টা থেকে উক্ত অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমরা মনে করি যে রবীন্দ্র গবেষক, রবীন্দ্র প্রেমী এবং রবীন্দ্র ভক্তদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ রবীন্দ্রনাথকে জানার জন্য, কবি রবীন্দ্রনাথকে বোঝার জন্য। উক্ত অনুষ্ঠানে আজকে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়। আজকে আলোচনা সভা এবং সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শুরু হতে যাওয়া অনুষ্ঠানে আগামী 2 দিনও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিগুরুর সাহিত্য, কবিতা, গান এবং নাটক নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠানমালা। আমরা সকলকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন যে 3 দিন ব্যাপী কিন্তু নানা আয়োজন থাকছে, সেই আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তী পালন করা হবে। অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কিন্তু নামে এখানে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, যা কিনা গতকালে কিন্তু সেখানকার ভবনের যে বরাদ্দ সেটি কিন্তু একটিকে পাশ করা হয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সিরাজগঞ্জে এখানে সে কবিতা, প্রবন্ধ, গান এগুলো লিখেননি, তিনি কিন্তু করে গেছেন এখানে জমি দায়িত্ব। তার কিন্তু বড় একটি অংশ দান করে গেছেন এই অঞ্চলে গোচরণ ভূমিতে, যে কারণে কিন্তু রবীন্দ্রনাথকে সিরাজগঞ্জের মানুষ খুবই গভীরভাবে স্মরণ করে থাকে এই দিনে। সোয়া। জি রুবেল, আপনি সিরাজগঞ্জের আয়োজনের খবর জানাচ্ছিলেন। আমার আরেক সহকর্মী আছে কুষ্টিয়া শিলাদহে, তার কাছ থেকে জানবো সেখানকার আয়োজন। রুহুল আমিন বাবু আছেন সেখানে। রুহুল, একটু জানাবেন শিলাদহে কি কি আয়োজন আছে? ছোয়া, এই কুষ্টিয়ার শিলাইদহ অর্থাৎ কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে এখানে এবার জাতীয়ভাবেই এই অনুষ্ঠানটি উদযাপনের যে সকল প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং আজকে ঠিক 10:45-এর দিকে ভার্চুয়ালি যুক্ত হবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তার আসার কথা ছিল কিন্তু তিনি যে কোনো কারণে হোক আসতে পারেনি, যে কারণেই তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এবং সেই সাথে যেসব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং বেশ এই কুঠিবাড়ির আঙিনা আগের থেকেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেই সাথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে। এবং যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে বৈশাখে যে নানা ধরনের ওয়েদারের যে ঝামেলাগুলো থাকে সেইটা বিশেষ করে অতিথিদের আগমন এবং অতিথিদের সেইগুলো সম্পূর্ণই করা হয়েছে এবং এই 25শে বৈশাখ এই কবির জন্মদিনে কবি প্রেমী যারা রয়েছেন এবং যারা কবি গবেষণা করেন এবং যারা তার সঙ্গীত নিয়ে কাজ করেন তারাও কিন্তু প্রস্তুত হয়েছে। জাতীয়ভাবে ঢাকার থেকেও অনেক সঙ্গীত শিল্পী তারা আসবেন এবং স্থানীয় যারা সঙ্গীত শিল্পীরা আছেন তারাও অংশগ্রহণ করবেন এবং প্রত্যেক 3 দিন ব্যাপী যে মেলার আয়োজন করা হয়েছে, ওই উৎসবের আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু প্রত্যেক সন্ধ্যার পরেই কবির যে কবিতা এবং যে তার সৃষ্টিকর্ম এবং তার যে নাটক সেগুলো কিন্তু মঞ্চায়িত হবে। এই আজকে থেকে শুরু হবে, 3 দিন ব্যাপী চলবে।
সেই সাথে কবি এখানে যে তার যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কবি এখানে বসে রচনা করে গেছেন গীতাঞ্জলি, যেটি সং অফারিং নামে ইংরেজিতে কনভার্ট করে এবং করার পরে সেটি থেকেই কিন্তু তিনি নোবেল পুরস্কার গ্রহণ করেন। অর্থাৎ অনেক বড় একটি অংশ কিন্তু এই শিলাইদহ কুঠিবাড়িতে বসেই তিনি সম্পন্ন করেছেন এবং অনেক কাব্যগ্রন্থ তিনি এখান থেকে সৃষ্টি করেছেন। এখান থেকেই তার এই অনবদ্য সৃষ্টি ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী এবং এই কবির যে এখানকার যে দর্শন এবং তার যে চিন্তাভাবনা, কবিপ্রেম এবং বাংলা ও বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার এই অনুষ্ঠান এখানে উদযাপিত হবে। ধন্যবাদ বাবু, আপনার মাধ্যমে কুষ্টিয়া আয়োজন সম্পর্কে জানছিলাম। জুলাই আগস্টে গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, এ কথা বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। জামাত আমির বলেন, দেশের মানুষ এখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত। যারা মজলুম ও গণহত্যার শিকার তারা ন্যায় বিচার না পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এ সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে স্মরণ করে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি মজলুমের পাশে দাঁড়াতেন। ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন আব্দুর রাজ্জাক। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন। এছাড়া জামাত ইসলামী নিবন্ধন ও প্রতীক দ্রুত সময়ের মধ্যে ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে জামাতের আমির। দেখতে চাই, দোয়া করেন সেই ন্যায় বিচার শুধু আমরা না, জাতি যেন পায়। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস.এম. মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত 9টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে আটক করে ছাত্র জনতা। পরে নিউ মার্কেট থানা পুলিশের নিকট তাকে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, ঢাকা কলেজের শিক্ষার্থী সহ পথচারীরা তাকে দেখতে পেয়ে আটক করে। মিজানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা ও চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মিজানের বাড়ি বরিশালের গৌরন্দী উপজেলায়। এছাড়া মধ্যরাতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার বিরুদ্ধেও ছাত্র জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগ রয়েছে। রাজধানীর উত্তরায় স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছেন রিজিয়া বেগম নামে এক নারী। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। রিজিয়া বেগম জানান, সন্ধ্যার পর ঘরের কাজ করছিলেন তিনি। এ সময় তার স্বামী আবু সাইদ তার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা না দেয়ায় রিজিয়া বেগমকে প্রথমে মারধর ও পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী আবু সাইদ। রিজিয়া খাতুন জানান, প্লাস্টিকের বোতল কুড়িয়ে সামান্য পরিমাণ টাকা আয় করতেন তিনি। তবে তার স্বামী নিয়মিত রিকশা না চালিয়ে টাকার জন্য প্রায়ই তাকে মারধর করতেন। তুরাগ থানা পুলিশ জানায়, আগুন ধরিয়ে দেওয়ার পর আবু সাইদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে আটক করা হয়। রাত 12টার দিকে রিজিয়া বেগমকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের 70% দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন। আমার গাঁজা খাওয়ার টাকা দে, আমার বাজারের টাকা পোলার কাছ থেকে লইছি, এই টাকা তো দেওয়া যাবো না, আমি বাজার করবো না পোলা না খায় থাকবো। টাকা দেয় নাই, এক কথা দুই কথা আমার মারা মারছে কথা। তারপর কেরোসিন তেল দিয়া আগুন ধরাই দিছে। এখন তো চাই আমার বাপের বিচার। এরকম আর কোনো মহিলার সাথে যদি না হয়, কোনো পোলা এতিম যদি না হয়, আমার মাছের আমার দুনিয়া এখন কেউ নাই। বর্ষার আগেই নদী ভাঙন আতঙ্কে মানিকগঞ্জের যমুনা পাড়ের মানুষ। এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায়। তাই সহায় সম্বল রক্ষায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি নদী পাড়ের মানুষের। অসময়ে ভাঙছে যমুনার তীর, ধীরে ধীরে ভয়াবহতা। বর্ষার আগেই এমন ভাঙনে আতঙ্কে নদী পাড়ের মানুষ। এদেরই একজন শিবালয়ের দক্ষিণ তেওতা গ্রামের শহীদুন বেওয়া। তার বসতভিটার খুব কাছে চলে এসেছে ভাঙন। একই অবস্থা আরো অনেকেরই। এনে ভাঙে দেখতেছেন তো আমাকে ঘরে কোনো ভাই আসছে, তাহলে আমাকে জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই।
আমরা কোন জায়গায় আশ্রয় নেব? এখন পানি বাড়ে নাই, এখনই সব ভাঙিয়ে পড়তেছে। তারপর ধরেন আমাদের বাড়ির নিকটে হইলে আমাদের নদী, এখন যদি পানি বাড়ে বাজান তাহলে আমাদের থাকা জায়গা নাই। আমাকে অনেক দিনকার বসত বাড়ি, এই বাড়িতে অনেক মায়া মহাব্বত জড়াইনে আছে, তাহলে এখন ছেলে ফেলে নিয়ে এই বাড়ি যদি ভেঙে যায় আমরা কোথায় যা দাঁড়াবো? উপজেলার জাফরগঞ্জ থেকে নিহালপুর পর্যন্ত 5 কিলোমিটার এলাকার 5টি পয়েন্টে ভাঙনের তীব্রতা বেশি। স্থানীয়রা বলছেন, বর্ষার আগেই ব্যবস্থা না নিলে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ হুমকির মুখে পড়বে বহু স্থাপনা। সবাই আতঙ্কের ভিতর আছি। আমাদের এক মুঠ ভাত গোছেন না গোছে, কিন্তু গান কান্দা আসলে পরেই চাপ পড়া দেখলেই আমাদের আর আত্মায় পানি থাকে না। ভাঙ্গার আগে যে হেরিয়া ক্ষতি হওয়ার আগদা যে হেরে এটা আসে না। যদিও আসে, যে সময় মানুষের বাড়িঘর বিলীন হয়ে যায়, ভাঙ্গন বাড়িঘর নদীতে ডুইসে যায়, সেই সময় হলো সরকারি কর্মকর্তা যারা আছে তারা এসে নজরে দিয়া ঠেকানোর চেষ্টা করে। গতবার দেখা গেছে কিছু বালুর বস্তা ফেলছিল আর কি এখানে, কিন্তু তখনও তীব্র স্রোত, অলরেডি বাড়িঘর ভাঙতেছে। ওই সময় যে টাকাটা ব্যয় হয়েছে টাকাটা আসলে কোনো কাজেই আসে নাই। এখনই যে বর্ষা মৌসুমের শুরু, আরও আগেই করা উচিত ছিল। যে সময় অল্প কিছু বস্তা ফেলছে, ওই সময় যদি একটু বেশি পরিমাণে বস্তা ফেলা যেত তাহলে হয়তো বা এইবারের ভাঙনটা থেকে রক্ষা পেত। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। তার আগে নেওয়া হবে জরুরি ব্যবস্থাও, জানালেন এই কর্মকর্তা। ডাটা আমরা প্রেরণ করেছি ঢাকা দপ্তরে, সেখানে ডিজাইন ইতিমধ্যেই একটি ডিজাইন টিম এখানে পরিদর্শন করেছেন এবং কি যৌক্তিকভাবে এবং নদী ভাঙন প্রতিরোধ রক্ষা করার জন্য কী ধরনের ডিজাইন প্রণয়ন করা যায় ওনারা সরজমিনে ভিজিট করেছেন এবং আশা করি ডিজাইনটা পেলে আমরা ডিগ্রি প্রণয়নের দিকে এগিয়ে যাব। আর আশ্বাস নয়, দ্রুত স্থায়ী সমাধান চান যমুনা পাড়ের মানুষ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দায়সারাভাবে চলছে সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কের সংস্কার কাজ। 9 কিলোমিটার রাস্তা সংস্কারে মানা হচ্ছে না কোনো ধরনের নিয়ম নীতি। মাটির ওপরেই দেয়া হচ্ছে কার্পেটিং, যা হাত দিয়েই খুলে নেওয়া যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজগুলো করা হচ্ছে রাতের অন্ধকারে, যদিও কোনো অনিয়ম হচ্ছে না বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। খালি হাতে সামান্য টান দিতে উঠে যাচ্ছে প্রায় 37 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সড়কের কার্পেটিং। সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কের এমনই বেহাল দশা। 2022 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হবার পর সড়ক ও জনপথের আওতাধীন সড়কটি সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান MS সালে আহমেদ ও কামরুল অ্যান্ড ব্রাদার্স। 9 কিলোমিটার রাস্তা সংস্কারের মেয়াদ 9 মাস থাকলেও নানা গড়িমসি করে সেই কাজ চলছে 3 বছর ধরে। বালু, পাথর, বিটুমিন ব্যবহার না করেই মাটির উপর কার্পেটিং করা হচ্ছে। এজেন্ট স্যার, আমাদের রাস্তা এলাকায় রাস্তা দিয়েছে নতুন করে, কিছু হয়েছে না। তলে মাটির উপরে ভালো করে পরিষ্কারও করছে না, উপরে কিছু দিয়ে গেছে গা, রাস্তা হাত দিয়ে টান দিলে উঠতে যায়। এই যে জায়গায় তারা রাস্তা করছে, রাস্তা দেখেন আধা ইঞ্চিও হবে না, এইদিকে মনে কর ইঞ্চি হইতেও পারে না, শর্ট আছে। একবার ইঞ্জিনিয়ার আইয়া হইয়া গেছে যে সুলভ হয়েছে না, তারপরে এই 1 মাস বন্ধ রয়েছে কাম, 1 মাস পরে আবার মাটির উপরে গেলা যায়। গভর্নমেন্ট দিচ্ছে, আমরা তো এই পাবলিক, আমরা এই রাস্তায় যা গাড়ি দৌড়াইতাম, আরামে চলতাম। যদি এখানে না হয় তাহলে এইভাবে করাতে কেনা করাটাই অনেক ভালো। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে দায়সারা কাজগুলো করা হচ্ছে রাতের অন্ধকারে। নিম্নমানের কাজের কারণে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। অন্যদিকে ঠিকাদারির প্রতিষ্ঠানের দাবি, কোথাও কোনো অনিয়ম হয়নি। রাস্তার কামটা সুন্দর হয়েছে না, আমরা কইছি তো তারা রাস্তা করিয়া গেছে গা, রাত্রে করছে ওখানে কেন ওখানে মাটি বেসে গেছে গা। রাত্রে অন্ধকারও কাজ করছে, 9টার পরে, এই সময় বৃষ্টিও আছে, বৃষ্টির মধ্যে কাম করছে এরা। আর যে কাজ করছে পাওয়ার 8টার সাথে উঠে যায়। গাড়ি তো সাইডে যাইছে না, এই তো দোকান জায়গা খাল করে দিয়েছে, গাড়ি চা খাই যাইতে গেছে। আমাদের কাজের মান 100% গুণগত মান ঠিক আছে। আমাদের একটা জায়গায় মেশিনের কারণে ডিস্টার্ব হয়েছে, সেটা আমরা এলাকাবাসী বলা না, আমরাই বলছি এখানে লে করে দেবো, এবং অলরেডি আমরা সেকেন্ড টাইম এটার উপর লে করতে। সড়ক ও জনপথ কর্মকর্তা জানান, প্রকল্প হস্তান্তরের আগে বিশেষজ্ঞ দল তা পরীক্ষা করবে। অনিয়ম করে পার পাওয়ার সুযোগ নেই। যে কাজটা বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ স্পেসিফিকেশন মেনে হচ্ছে কাজটা। আর যেটা বললেন যে 50 ml এর জায়গায় আপনার এখানে হয়েছে হচ্ছে 5 থেকে 7 মিলি, এটা হওয়ার কোনো সুযোগই নাই। সড়ক সংস্কারে অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বাড়ছে গার্মেন্টস ঝুট কাপড়ের চাহিদা। ফেলে দেয়া এই কাপড় দিয়েই বিপুল সংখ্যক মানুষ এখন স্বাবলম্বী। এসেছে অর্থনৈতিক সচ্ছলতাও।
ঝুট কাপড় থেকে সুতা বের করে তা দিয়েই তৈরি হচ্ছে বাহারি শীতবস্ত্র। আর এসব পোশাকই দখল করেছে স্থানীয় বাজার। ঝুট কাপড় থেকে সুতা তৈরির নানা পর্যায়ে এখন বাড়ছে যন্ত্রের ব্যবহার। বগুড়ার আদমদিঘিতে বড় হচ্ছে হ্যান্ডলুম শিল্প, তবে উৎপাদন বাড়াতে অর্থায়ন এখনো বড় সমস্যার নাম। মাহফুজ মিঠুর ছবিতে বগুড়া থেকে ফিরে রিমন রহমানের রিপোর্ট। দম ফেলারও যেন ফুসরত নেই। কুনিং যন্ত্রের সঙ্গে ববিন হচ্ছে নানান রঙের সুতা। একটা সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গার্মেন্টস ঝুট কাপড় এনে হস্তচালিত মেশিনে সুতা ববিন হলেও এখন পাল্টেছে দৃশ্যপট। প্রত্যন্ত অঞ্চলেও এসেছে যন্ত্রচালিত কুনিং মেশিন। হাতে করলে সারাদিনে 10 কেজি 5 কেজি হয়, আর মেশিন দিয়ে করলে 20 কেজি 30 কেজি হয়, লাভের অঙ্ক বেশি হয়। বগুড়ার আদমদিঘি উপজেলার সাওইল এলাকা এখন বেশ কর্মব্যস্ত। 20টি গ্রামের 7,000 তাঁতি এই কাজে জড়িত। জীবিকা নির্বাহ করছে সব মিলিয়ে 60,000 মানুষ। সুতার কাজ করা লাগে, দিন 200 টাকা পাই। আমি সুতা উঠাই না, সুইটারের মানে পাট বিভিন্ন অংশ মিলামেলা ঢাকায় বেশি আর কি। ঝুট কাপড় থেকে সুতা বের করেই কাজ শেষ হয় না। অনেকেই সেই সুতায় দেন ভিন্ন ভিন্ন রং, কিন্তু এলাকায় ডাইং মেশিন না থাকায় রং করার জন্য সুতা পাঠাতে হয় ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা সিরাজগঞ্জ। এতে কমে যায় লাভের অঙ্ক। যার যেটা প্রয়োজন সেরকম মাল এখান থেকে কিনে নিয়ে যায়, এগুলো তারা নিয়ে যায় আবার অনেক কিছু তৈরি করে। সুতরাং ঢাকাতে ডাইং করতে হয়, নিয়ে যাওয়া ঢাকাতে নিয়ে আসা যাওয়া, তো এদিকে 10 টাকার মতো কস্টিং আছে। তাঁত শিল্প এবং হ্যান্ডলুম ক্লাস্টারকে ঘিরে এই উপজেলায় দিনে আনা হয় প্রায় 1300 টন ঝুট কাপড়। সুতা তৈরির পর তা প্রতি কেজি বিক্রি মূল্য 150 থেকে 600 টাকা পর্যন্ত। কেউ চাদর বানায়, কেউ সোয়েটার বানায়, কেউ কার্ডিগান বানায়, কেউ কম্বল বানায়, যার যেরকম ম্যাট বানায়, তারপরে গামছা, তোয়ালা, ফ্লোর ম্যাট। একটা বহুতল শেডের দরকার, যেখানে তাঁতিরা তাদের পণ্য ডিসপ্লে করে যাতে বেচতে পারে। বাজারের রাস্তার পাশ দিয়ে ড্রেনের প্রয়োজন। আদমদিঘির হ্যান্ডলুম শিল্পে বার্ষিক লেনদেনের পরিমাণ 700 কোটি টাকা। সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে দরকার অর্থায়ন, অবকাঠামোগত সুবিধাও নিশ্চিত করা দরকার। কমিটমেন্ট পেয়েছি ব্যাংকার যারা ছিল তাদের কাছ থেকে, যে এখানে তাদের আরও বেশি ফাইন্যান্সিংয়ের ওই হেল্পটা থাকবে আর কি, ওইটা কন্টিনিউয়াসলি ওনারা চেষ্টা করবে। ওনারা যদি গিয়ে বায়ারকে দিয়ে আসতে পারতো, বা ওনাদের যদি একটা শোরুম থাকতো, একটা দোকান থাকতো, বা একটা মার্কেটই ধরেন থাকতো, তাহলে হয়তো ওনাদের প্রফিটটা আরও অনেক বেশি হতে পারতো এবং ওইখানে হয়তো আরও কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। ক্ষুদ্র এবং মাঝারি এসব উদ্যোগ বাঁচিয়ে রাখলে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। 80 দশক পর্যন্ত এই এলাকার বড় সংখ্যক মানুষ হাতে তৈরি গামছা সাপ্তাহিক হাটে বিক্রি করে জীবন নির্বাহ করত। এখন অবস্থার পরিবর্তন হয়েছে, তবে সম্ভাবনাকে কাজে লাগাতে দরকার আর্থিক এবং পর্যাপ্ত নীতি সহায়তা। রিমন রহমান, যমুনা নিউজ, আদমদিঘি, বগুড়া। জয়পুরহাটে নির্মাণের 5 বছর পেরোলেও চালু হয়নি পৌরসভার আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার। প্রায় 6 কোটি টাকার প্রকল্পটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে অকেজো হয়ে। এদিকে অপরিকল্পিতভাবে পৌরসভার ভাগাড়ে ময়লা ফেলার কারণে দুর্গন্ধে নাজেহাল স্থানীয়রা। জয়পুরহাট পাহাড়পুর সড়কের খঞ্জনপুর এলাকা, রাস্তার দুই পাশে ময়লা আবর্জনার স্তূপ। দুর্গন্ধে এই পথ ব্যবহার করাই কঠিন পথচারীদের জন্য। ময়লার গন্ধতে আমরা থাকতে পারি না, এই যে ধুমা এই ভিতরে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কোনো কাজ কাম করতে পারি না, রাস্তাতে মানুষ যাওয়া পারে না ময়লার গন্ধতে। আবর্জনা ময়লাগুলা ফেলা নেই, মনে বোঝে নামকে পোলাবান খেলার মাঠ নাই, সেখানে মনে বোঝে না তাপ্তি শোধন আমাদের বাড়িতে আসতেছে না। কিন্তু শহরের পরিবেশ দূষণমুক্ত রাখতে 2019 সালে প্রায় 6 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল পয়ঃবর্জ্য পরিশোধনাগার। এরপর তা পৌরসভার কাছে হস্তান্তর হলেও অজানা কারণে আজও চালু হয়নি। ধীরে সমস্ত কিছু আমাদের জয়পুরহাট শহরের যত যাবতীয় বর্জ্যগুলো আছে সবগুলো ইনশাল্লাহ ল্যান্ডফিল্ডে আসতে শুরু করবে। ঠিক কী কারণে শোধনাগারটি এতদিন ধরে বন্ধ, সেই প্রশ্নের সদুত্তর নেই পৌর কর্তৃপক্ষের কাছে। ল্যান্ডফিল যে প্রকল্প সেটা আমরা চুক্তি অলরেডি আমরা করে ফেলেছি এবং ওখানে যে নতুন মেশিন যে ইনস্টল করার কথা সেটা আগামী মে করা হবে এবং ইনশাল্লাহ সেটা জুনের ভিতরে আমাদের কার্যক্রম শুরু হবে। দ্রুত শোধনাগার চালু করে খঞ্জনপুরকে ময়লা ও দুর্গন্ধমুক্ত করার দাবি স্থানীয়দের। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। পাকিস্তানের সুস্থ ও নিরাপদে আছেন বাংলাদেশের 2 ক্রিকেটার
রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই দুই ক্রিকেটারের নিরাপত্তার সব রকম খোঁজ খবর সার্বক্ষণিকভাবে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আগামী কয়েকদিনে পাকিস্তানের পরিস্থিতি পর্যালোচনা করে দেশটি সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। পাকিস্তান ভারত আক্রমণ পাল্টা আক্রমণে যুদ্ধের দামামা বাঁধছে দুই প্রতিবেশী চিরশত্রু দেশের মধ্যে। সেই যুদ্ধ কত দূর গড়াবে, এর প্রভাব কি বাংলাদেশেও পড়বে, এমন ভাবনায় যখন মশগুল দেশের সাধারণ মানুষ, তখন মিরপুরে পাকিস্তান সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে সৌম্য, শান্ত, মেহেদিরা। মাঠে অনুশীলন চললেও মিরপুরের হোম আপ ক্রিকেটে এদিন আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তান পরিস্থিতি। বাংলাদেশ পাকিস্তান সফরে যাবার কথা 20 মে, তাই তো পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা কঠোর নজরদারিতে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জন্য আরো অপেক্ষা করতে হবে এক্স্যাক্টলি কোন দিকে যায়, সার্কামস্ট্যান্সেস আমাদের আসলে নিয়ে যাবে, আমরা কিছু করবো, তাই না, মানে সিচুয়েশন। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের প্রধান উদ্বেগের বিষয় ছিল রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা। পাকিস্তান সুপার লিগ খেলতে এই দুই ক্রিকেটার এখন অবস্থান করছেন সে দেশে। বিসিবি থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে তাদের সঙ্গে। সকাল থেকে গ্যাদার করা হয়েছে, we are closely in touch with the High Commission, Defense Attaché, and I'm closely attached with the Pakistan Cricket Board and the PSL CEO. And also I talked to Rishad. Nahidke এখনো পাইনি, I'll try to talk to him as well. পাকিস্তানে যখন হামলা হয় নাহিদ রানা ছিলেন রাওয়ালপিন্ডিতে আর রিশাদ হোসেন ছিলেন লাহোরে। বুধবার পরবর্তী ম্যাচের জন্য লাহোর ছেড়ে ইসলামাবাদ পাড়ি দিয়েছে রিশাদ হোসেন ও তার দল। রিশাদ ও রানা ভালো আছেন, নিরাপদে আছেন জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। Rishad is perfectly fine and he's traveling with us as well. Rishad just walked into the bus, I just saw him and he's perfectly fine, smiling. As I mean, laughing, we were all sharing good memories. So security is in place as per the protocols. For us from BCB is perfectly fine and we are going as per the schedule. ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি কতদূর যাবে সেটা বলা কঠিন, তবে অবস্থা খুব বেশি খারাপ হবে না এই বিশ্বাস থেকে পিএসএল এর খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলার আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও। ভারত পাকিস্তান 22 গজের ভবিষ্যৎ অনিশ্চিত। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেয়া শুরু করেছেন দুদেশের তারকা ক্রিকেটাররা। গৌতম গম্ভীর, সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ থেকে শুরু করে আকাশ চোপড়া, শিখর ধাওয়ানরাও সমর্থন জানিয়েছেন এই হামলাকে। অন্যদিকে শাহিন আফ্রিদি, ফখর জামানরা দিয়েছেন ভিডিও বার্তা। এতদিন রাজনৈতিক পরিস্থিতির জেরে 22 গজের ক্রিকেটে ভারত পাকিস্তানের দেখা কম হলেও বৈশ্বিক আসরে দেখা যেত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। দুদেশের ক্রিকেটারদের মধ্যেও ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে আজকের দিনে দাঁড়িয়ে বদলে গেছে সেই পরিস্থিতি। হামলা পাল্টা হামলার জেরে যখন বেজে উঠেছে যুদ্ধের দামামা, তখন খেলার মাঠে শান্তি খোঁজার চিন্তা করাও যেন পাপ। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পাকিস্তানও দিয়েছে সেই হামলার জবাব। উত্তপ্ত পরিস্থিতির আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলা ছিল 22 এপ্রিল পেহেলগামে নিহত 26 নিরীহ মানুষের প্রতিশোধমূলক জবাব। এই ঘটনার পর ভারতের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা প্রকাশ্যে সশস্ত্র বাহিনীর প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভারতের সাবেক ওপেনার ও বর্তমান কোচ গৌতম গম্ভীর এক টুইটে ছবি দিয়ে লেখেন জয় হিন্দ। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার লেখেন ফেয়ারলেস ইন ইউনিটি, বাউন্ডলেস ইন স্ট্রেংথ। ভারতের ঢাল হচ্ছে তার মানুষ, সন্ত্রাসের কোনো স্থান নেই এই পৃথিবীতে, আমরা এক দল। আরেক সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান ইনস্টাগ্রামে বলেন, যা বলা হয়েছিল তা করে দেখানো হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত, ভারত মাতা কি জয়। এছাড়া প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ, আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা এবং আইপিএলে খেলা কেকেআরের ও ভারত জাতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্তীও সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেন। পাকিস্তানি তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি, ফখর জামানরা পিএসএল খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। তাদেরই অফিসিয়াল পেজে এক ভিডিওতে পাকিস্তানি আর্ম ফোর্সকে নিয়ে গর্বের বার্তা দিয়েছেন এই পাক ক্রিকেটাররা। We are proud of our armed forces. We are one nation. We love our armed forces. We are proud Pakistanis. We are one nation. Pakistan Zindabad.
উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের বিমান চলাচলেও। 10 মে স্থানীয় সময় ভোর 5:30 পর্যন্ত বন্ধ থাকবে ধর্মশালা বিমানবন্দর। বিপাকে পড়েছে আইপিএল এর দুই দল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। বোর্ড কর্তারাও সমস্যা সমাধানের উপায় খুঁজছেন। শোনা যাচ্ছে ধর্মশালা থেকে সরে যেতে পারে 11 তারিখের মুম্বাই ম্যাচও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।